হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব যে নতুন কোনো স্টাইল যখন শ্যামল মেঘের কাজ বুঝিয়ে দেওয়া হয় তার আগে কোন কোন কাজগুলো করতে হয় এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বাড়াবো না, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন ব্রিফ আমি ওপেন করলাম। আমি এটার মাধ্যমে এই কাজগুলো আমি দেখাবো যে এখানে কি কি লেখা আছে এবং কোন লেখা দেখে কি বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কোথায় কোথায় কি কি সেলাই হবে না হবে এই বিষয়গুলো আলোচনা করব, এবং শ্যামল মেঘকে যে কাজটা বুঝিয়ে দেব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিও জুড়ে সাথে থাকবেন। ওকে, তো সর্বপ্রথম আমি এখান থেকে একটি পেন্সিল নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো সর্বপ্রথম কি লেখা আছে, এখানে লেখা আছে যে ব্লক মম জিন্স স্ট্যান্ডার্ড এস আগস্ট ব্লক। মানে এখানে বায়ারটা নতুন অর্ডার দেওয়ার আগেই তারা বলে দিচ্ছে যে এখানে এই যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটার অন্য একটা ব্লক ফলো করতে বলছে। ওকে, তো আমরা বিষয়টা বুঝলাম। এই দেখতে পাচ্ছেন যে ব্লক, মম জিন্স স্ট্যান্ডার্ড এস আগস্ট ব্লক, মানে এই নামে একটা ব্লক আছে আগের, ওই ব্লকটা ফলো করতে বলছে। ওকে, তো আমরা এখন আমাদের ডিজাইন ব্রিফে চলে যাই। সর্বপ্রথম কি লেখা আছে যে মাইক্রো রাফেল অ্যাট টপ এজ সি স্যাম্পল। মাইক্রো রাফেল অ্যাট টপ এজ, এখানে ওয়েস্ট ব্যান্ডের উপরে একটা রাফেল হবে। রাফেল বলতে যারা গার্মেন্টসে চাকরি করেছেন তারা অবশ্যই বোঝেন যে রাফেল কোনটাকে বলে, আর যারা করেন নাই তারাও বোঝার দিলে অবশ্যই বুঝবেন। সেটা হচ্ছে কি, যারা নতুন আছেন রাফেলে কাজ করেন নাই তারাও বুঝবেন। সেটা হচ্ছে কি, ধরুন আমার এখান থেকে কি, এটা হচ্ছে বেসিক, এদিক থেকে হচ্ছে প্যান্ট, একটা বেসিক প্যান্টের এখান থেকে থাকে ওয়েস্ট ব্যান্ড এবং ওয়েস্ট ব্যান্ড পর্যন্ত থাকে, কিন্তু এখানে তারা বলছে যে একটা হচ্ছে রাফেল তারা নেবে। রাফেলটা হচ্ছে এই ওয়েস্ট ব্যান্ডের উপরে যে বাড়তি একটা অংশ আছে এই অংশটার নামই হচ্ছে রাফেল। তো আমরা কি বুঝলাম যে মাইক্রো রাফেল অ্যাট টপ এজ সি স্যাম্পল, তো এখানে একটা রাফেল দিতে হবে, এবং সেই রাফেলের মেজারমেন্ট কিন্তু এখানে দেওয়া নাই, সেই মেজারমেন্টটা অবশ্যই মেজারমেন্ট শিটে দেওয়া আছে যে রাফেলটা 1 সেম হবে না 12 মিলি হবে নাকি 1.5 সেম হবে। ওকে, তো তারপর কি আছে যে এলাস্টিক অ্যাট ওয়েস্ট ব্যান্ড। এলাস্টিক অ্যাট ওয়েস্ট ব্যান্ড মানে হচ্ছে এই ওয়েস্ট ব্যান্ডে এলাস্টিক দিতে হবে। তো এটা কি দেখা যাচ্ছে, দেখেন এখানে ব্যাক ভিউ এবং হচ্ছে ফ্রন্ট ভিউ, তো দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ব্যাকেও এলাস্টিক আছে এবং ফ্রন্টেও এলাস্টিক আছে, তার মানে এখানে ওয়েস্ট ব্যান্ডে ফুল এলাস্টিক হবে। তো আমরা এই লেখাটা বুঝলাম যে এলাস্টিক অ্যাট ওয়েস্ট ব্যান্ড। এরপর কি লেখা আছে যে 5 পকেট স্টাইলিং। 5 পকেট স্টাইলিং অর্থাৎ হচ্ছে যে 5 পকেট স্টাইলিং বলতে আমরা বুঝি যে ফ্রন্টে 2টা পকেট, ব্যাকে 2টা পকেট এবং হচ্ছে কয়েন পকেট, এই মিলে হচ্ছে 5টা পকেট। ফ্রন্টে 2টা, ব্যাকে 2টা এবং হচ্ছে কয়েন পকেট, এই 5টা পকেট মিলে হচ্ছে এটাকে বলা হয় যে 5 পকেট স্টাইলিং, মানে হচ্ছে বেসিক স্টাইল। তো আমরা এটা বুঝলাম যে হচ্ছে 5 পকেট স্টাইলিং। 5 পকেটের মতো স্টাইলিং করতে হবে, পকেটের শেপ, তারপর হচ্ছে কয়েন পকেট, এগুলা আদার্স দিতে হবে। তো এটা আমরা বুঝলাম। এরপর এখানে লেখা আছে রিভেট অ্যাট বট গার্মেন্টস সেন্ট, মানে এখানে এই লেখাটা বুঝাইছে যে এখানে অবশ্যই রিভেট দিতে হবে। ওকে, এখানে লেখা আছে রিভেট অ্যাট বট গার্মেন্টস সেন্ট, মানে লেখা অবশ্য অনেক কিছুভাবেই ওরা বলে, লেখা অনেক ভাষা অনেকভাবেই লেখে, এক রকম ভাষা ইউজ করে। তো আমাদেরকে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে যে কি বলছে। এটা হচ্ছে একটা অভিজ্ঞতার দরকার আছে, বুঝতে হলে অনেক ডিজাইন ব্রিফ ঘাটতে হবে, আস্তে আস্তে কাজ করতে 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 কি হয়, একটা অভিজ্ঞতা আসে যে তারা যে সেন্টেন্স লিখুক না কেন এটা হচ্ছে বোঝা হয়ে যায় যে আসলে তারা কি বলছে। ওকে,
তো আমরা এই লেখাটাই বুঝলাম যে এখানে কি রিভেট ব্যবহার করতে হবে, তো আমরা এটা বুঝলাম। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ফলো অ্যাজ পার স্যাম্পল, ফলো অ্যাজ পার স্যাম্পল ফর সফটনার লেস কন্ট্রাস্টিং ব্লাস্টিং। তো এই লেখাটাতে বুঝাইছে যে এখানে এই যে লেগের মধ্যে ব্লাস্টিং হয়, দেখতে পাচ্ছেন যে এখানে লেগে কিন্তু হালকা হালকা কালো কালো শ্যাডোর মতো আছে, এই যে শ্যাডোর মতো আছে। আসলে এই যে ব্লাস্টিং হবে এটা কিন্তু আসলে আমাদের কাজ না, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশ ডিপার্টমেন্ট বা ওয়াশ সেকশনের কাজ। তারা এই কমেন্টটা ফলো করে তারা হচ্ছে এখানে যেমন ব্লাস্টিংয়ের কথা বলছে সেই ব্লাস্টিংটা তারাই ফলো করবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপর কি আছে যে এখানে লেখা আছে যে হচ্ছে স্টিচিং 2 cm ফ্রম হেম, স্টিচিং 2 cm ফ্রম হেম মানে হেমে এস থেকে 2 cm একটা সেলাই দিতে হবে, অর্থাৎ হচ্ছে হেমের যে রোলিংটা আছে এটা অবশ্যই 2 cm হতে হবে। তো এটাই তারা কিন্তু বোঝাইছে যে স্টিচিং 2 cm ফ্রম হেম মানে হেম হাইট 2 cm। ওকে, তো আমরা এই লেখাটা বুঝলাম। এরপর আর কি আছে, সিএফ অর্থাৎ হচ্ছে সেন্টার ফ্রন্ট, সিএফ অর্থাৎ হচ্ছে কি সেন্টার ফ্রন্ট। প্রপার স্টুড, প্রপার স্টুড হচ্ছে এটা হচ্ছে এই যে বাটন যে একটা আছে এখানে, এই বাটনটার কথা তারা বুঝাইছে। উইথ ফ্রন্ট ফেস্টেনিং মকফ্লাই গার্ড অ্যাজ উই হ্যাভ এলাস্টিক। সিএফ প্রপার স্টুড মানে এখানে একটা বাটন নিতে হবে, উইথ ফ্রন্ট ফেস্টেনিং মকফ্লাই গার্ড অ্যাজ উই হ্যাভ এলাস্টিক। মানে এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে মকফ্লাই থাকতে হবে। এই যে মকফ্লাই, মকফ্লাই বলতে এখানে যে স্যাম্পলটা নিয়ে আমরা কাজ করতেছি, ডিজাইন ওয়েব নিয়ে কাজ করতেছি, সেই বাইরের হচ্ছে একটা ডিজাইনে অনেকগুলো সাইজ থাকে, একটা স্টাইলে অনেকগুলো সাইজ থাকে, ধরুন 10-12টা সাইজ থাকে। সেক্ষেত্রে হয় কি, তারা প্রথমে যে ছোটো 2টা সাইজ থাকে, ছোটো 2টা বা 3টা বা 4টে সাইজ, হ্যাঁ, এই 4টে সাইজে জিপার তারা নেয় না। কারণ আপনারা যারা টেকনিক্যাল কাজ জানেন বা বোঝেন তারা অবশ্যই জানেন যে ছোটো বাচ্চাদের কাজে কিন্তু জিপার ব্যবহার হয় না। ওকে, ছোটো বাচ্চাদের কাজের ক্ষেত্রে জিপার ব্যবহার হয় না, ওই জন্য ছোটো সাইজের যেগুলো আছে সেগুলোর মধ্যে মকফ্লাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর লিখছে যে এখানে এলাস্টিক দিতে হবে, এলাস্টিকটা একদম এই মাথা পর্যন্ত থাকতে হবে। ওকে, এখানে মকফ্লাই বলতে এখানে ওপেনিং হবে, এখানে কতটুকু ওপেনিং হবে, এ দেখালো এজ স্টিচ থেকে ওয়েস্ট ব্যান্ডের বটম স্টিচ থেকে এখানে 3 cm বা 4 cm ওপেনিং হবে, এখানে ফ্লাইটা ওপেনিং থাকতে হবে। এটা হচ্ছে এক বাইরের ক্ষেত্রে একরকম থাকে, কোনো বার 3 cm কোনো বার 4 cm নেয়, ওই কোনো বাইর হচ্ছে 2 cmও আছে, এরকমও পাইছি আমি, 2 cmও আছে ওপেনিং। এই স্টিচ থেকে একদম এই পর্যন্ত এস পর্যন্ত 2 cm বা 3 cm বা 4 cm, এটা এক বাইরের ক্ষেত্রে একরকম হতে পারে। ওকে, এরপরে কি, তো এই লেখাটা আমরা বুঝলাম যে এখানে বাটন হবে প্লাস মকফ্লাই হবে, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে এলাস্টিক হবে, একদম মাথা পর্যন্ত এলাস্টিক দিতে হবে। তো এখানে টেকনিক্যাল যে বিষয় আছে যে আমরা যখন স্যাম্পল কাজ বোঝাবো ওই বিষয়টা আমি একটু পরে কথা বলতেছি, আমি আগে দেখতেছি যে এখানে কী কী লেখা আছে ওই বিষয়গুলো, ঠিক আছে। তো তারপর কি লেখা আছে যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্ট স্টিচ। কন্ট্রাস্ট বলতে আমরা কি বুঝি, কন্ট্রাস্ট বলতে ধরুন একটা স্টাইলের আমার ফেব্রিক এবং সুতা ডিটিএম, অর্থাৎ ফেব্রিক যে কালার থ্রেডও একই কালার, যখনই কন্ট্রাস্ট বলবে তখনই হচ্ছে বুঝে নিতে হবে যে হচ্ছে অন্য কালার। ওকে, তো হচ্ছে কন্ট্রাস্ট স্টিচ অ্যাজ শোন সিএফ অ্যান্ড সাইড ঝিকঝাক। এখানে কন্ট্রাস্ট স্টিচ অ্যাট শো সিএফ অ্যান্ড সাইড ঝিকঝাক মানে সেন্টার ফ্রন্ট এবং সাইড ঝিকঝাক বলতে এখানে দেখেন তারা দেখে যে তীর চিহ্ন দিয়ে একটা মার্ক করে দেখাই দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এই সোজা বরাবর এই যে স্টিচটা মানে আমাদের হচ্ছে ফ্লাইয়ের যে বারটেকটা আছে সেই বারটেক এবং হচ্ছে কর্ড স্টিচের যে বারটেকটা আছে, এখানে সাইড ঝিকঝাক মানে হচ্ছে কর্ড স্টিচ যে বারটেকটা আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট থ্রেড ব্যবহার করতে বলছে। তো দেখেন এখানে কিন্তু ওকে, এখানে কিন্তু অন্য কালার কিন্তু করা আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখন তো এটা হচ্ছে আমরা বুঝলাম যে এখানে হচ্ছে কর্ড স্টিচ এবং হচ্ছে
ফ্লাই স্টিচে বারটেক হবে অন্য কালার থ্রেড দিয়ে। তারপর আর কি লেখা আছে, আচ্ছা আর লেখা আছে যে এখানে লেখা আছে X5 সেলফ বেড লুপ। X5 মানে হচ্ছে 5টা লুপ হবে, সেলফ বেড লুপ মানে সেলফ ফেব্রিক দিয়ে 5টা লুপ দিতে হবে। তো আমরা এই লেখাটা বুঝলাম। এরপর কি লেখা আছে যে ব্যাক ইয়োক স্টাইলিং। হ্যাঁ, ব্যাক ইয়োক স্টাইলিং অর্থাৎ এখানে হচ্ছে ব্যাক ইয়োক দিতে হবে। মানে ব্যাক ইয়োকের যে নর্মাল যে স্টাইলগুলো আছে সেই স্টাইলের মতো ব্যাক ইয়োক দিতে হবে। তো আমরা এটা বুঝলাম। তারপর কি আছে, পকেট অ্যাজ স্যাম্পল। পকেট অ্যাজ স্যাম্পল মানে এই যেখানে যে নমুনা দেখাইছে সেটার মতো পকেট হতে হবে। ওকে, তো এটাও আমরা বুঝলাম। তারপর কি আছে, আচ্ছা এখানে কিন্তু লিখেছে ঝিকঝাক, ঝিকঝাক স্টিচ কন্ট্রাস্ট পিঙ্ক। এই দেখতে পাচ্ছেন যে এখানে ঝিকঝাকের কথা বলছে, এই যে ঝিকঝাক। হ্যাঁ, এই যে এখানে যে সুতাটা ব্যবহার হবে সেটার কথা এখানে বলে দিয়েছে যে পিঙ্ক কালার সুতা দিয়ে, পিঙ্ক কালার সুতা দিয়ে কী করতে হবে, এখানে ঝিকঝাক করতে হবে। ওকে, তো আমরা এই সম্পূর্ণ লেখা কিন্তু আমরা বুঝলাম যে কোথায় কি লেখা আছে, এগুলো বুঝলাম। তো এখন আমরা যখন স্যাম্পল মেথডের কাজটা বুঝাই দেব তখন আমরা কীভাবে বুঝাবো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। ধরুন এখানে আমার এখানে লিখছে, আমাদের কিন্তু এখানে স্টিচ সময় কোথাও কিছু লেখা নাই, শুধুমাত্র এখানে লেখা আছে যে হ্যাম 2 cm। ওকে, আর এখানে এদিকে কোথাও কিন্তু কিছু লেখা নাই, তো আমরা ছবির মতো করে দেব। তো এখানে দেখা যাচ্ছে কি ফ্রন্ট পকেট রুলিং হচ্ছে 161/4 দেব। এগুলো যখন আমরা লিখে দেই, হ্যাঁ, তখন হচ্ছে কি হয়, স্যাম্পল ম্যান এগুলো দেখে দেখে সুন্দর মতো কাজটা করতে পারে। এখন ধরুন আমরা এগুলো বুঝাই দিলাম না, তখন স্যাম্পল ম্যানের উপরে ছেড়ে দিলাম, তখন কি করলো, তার যে মনের ভাব যা সে যেটা বুঝলো আর আমরা যেটা বুঝলাম সেটার মধ্যে তো অবশ্যই তফাৎ হতে পারে না, সে একটা জিনিস ভুল করছে। দেখা গেলো এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু এই লবটা অর্থাৎ এখানে রোলিংটা কিন্তু দেখেন এখানে অনেক গ্যাপ আছে, সেলাই কিন্তু কটা আছে, 2টা আছে। তো এখন যদি সে যদি কী করে 161/4 দেয়, এখন আমি যদি বুঝি যে না আমার এখানে 161/4 হবে না, এখানে হচ্ছে গ্যাপ দিয়ে 1/2 ইঞ্চি রুলিং দিয়ে পরে 1 গেজ দিয়ে একটা স্টিচ হবে, সেক্ষেত্রে কী হলো, 2 রকম মতবাদ হয়ে গেল। তাহলে কী হলো, স্যাম্পল কিন্তু এভাবে চলবে না। তাহলে মানে কি কমপ্লিট করার পর স্যাম্পল বাদ দেওয়া যাবে না। ওই জন্য আগেই সব কিছু বুঝাই দিতে হবে। তারপরে কি এখানে কি এটা 161/4, তারপর হচ্ছে এটা 161/4, তারপর হচ্ছে এই যে এখানে যে স্টিচটা হচ্ছে 161/4, এখানে 161/4, তারপর হচ্ছে কি এখানে ফ্লাই একটা 160, এই যে ফ্লাই একটা সেলাই মানে এখানে হচ্ছে 160, তারপর হচ্ছে কড স্টিচে একটা সেলাই এখানে হচ্ছে 160। যদি কড স্টিচের মেজারমেন্ট দেওয়া না থাকে, হ্যাঁ, কোনো বাইরের ক্ষেত্রে কড স্টিচের মেজারমেন্ট দেওয়া থাকে এবং কোনো বাইরের কড স্টিচের মেজারমেন্ট দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব যে হচ্ছে একদম পকেটিং পর্যন্ত, পকেটিংয়ের সাইডের যে লেন্থটা আছে সাইড লেন্থ, একদম সাইড লেন্থ বরাবর আমরা হচ্ছে কড স্টিচ দিয়ে দিই। ওকে, তারপরে কি এখানে কি আছে, তারপর হচ্ছে ওয়েস্টের হচ্ছে এখানে একটা 160, তারপর হচ্ছে এখানে একটা 160 নিচে এবং উপরে। তারপর কি আছে যেখানে রাফেলের যে মেজারমেন্ট আছে সেই রাফেলের মেজারমেন্ট অনুযায়ী এখানে ধরুন আমি দিয়ে দিলাম 1.2 cm। ঠিক আছে, এরপর কি আছে, এরপর এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে স্টিচ থেকে এই যে দেখেন এখানে বারটা কিন্তু একটু দূরে, তাই না? এখানে কি হবে, তার মানে ডায়মন্ড এখানে আমার অনেক সময় 1 cm হয়, অনেক সময় 1.5 cm হয়। তাহলে কি হবে, এখানে একদম স্টিচটা একদম 1.5 cm উপরে কিন্তু এখানে একটা ডায়মন্ড দিতে হবে। ওকে, তো তারপর এখানে পকেট ওপেনিং, অবশ্যই পকেট ওপেনিং হবে যেহেতু এটা ফাংশনাল পকেট। তারপর কি আছে, হ্যাঁ এখানে ইনসিএমে কিন্তু টপসিন দেওয়া নাই, সেক্ষেত্রে কী করব,
সেক্ষেত্রে ইনসিএমে টপসিন দিলে ভালো হয়। কি হয় তখন এখানে কি হয়, ডামি ফিটিং করার সময় এই জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে বসে যায় এবং ডামি ফিটিংটা সুন্দর আসে। হ্যাঁ, যদি আমার বায়ার, হ্যাঁ এটা বায়ারের উপর ডিপেন্ড করবে। কোনো বায়ার আছে যে এই যে লেখা আছে এই লেখার বাইরে তারা কোনো কিছুই নেবে না, এই যে যা লেখা আছে সেই লেখার বাইরে কোনো কিছুই নেবে না। আবার কোনো বায়ার আছে যে কোয়ালিটি সুন্দরের জন্য বা ডামি ফিটিং সুন্দরের জন্য যদি একটা স্টিচ যদি অ্যাড করা লাগে, সেক্ষেত্রে তখন কী করে বায়ার কিন্তু সেটার কিছু ধরে না। সেক্ষেত্রে এটা যদি আপনাদের বায়ার বিবেচনা করে এটা কাজ করতে হবে। যদি বায়ার এটা হচ্ছে কী করে, যদি অ্যাকসেপ্ট করে সেখানে দিতে হবে, আর যদি না অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে এখানে স্টিচ দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপর কি আছে, তো হ্যাম 2 cm, এটাতে লেখাই আছে যে হ্যাম 2 cm। এরপর হচ্ছে এখানে ব্যাকে চলে যাই। এখানে ব্যাক রেজে কী আছে, আচ্ছা একটা জিনিস বলে গেছি যে কয়েন পকেটটা, এই কয়েন পকেটটা হচ্ছে 1/2 ইঞ্চি হচ্ছে কী দেবো, 1/2 ইঞ্চি সর্বপ্রথমে দিয়ে তারপর হচ্ছে 160 18 ধরুন আমি এখানে 160 এবং গেজ দেবো হচ্ছে 18। ওকে, আর এটা দেবো হচ্ছে রোলিং হচ্ছে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি। ওকে, এরপর হচ্ছে ব্যাক পার্টে আসি। ব্যাক পার্টে হচ্ছে এখানে 160 14 160 14, ব্যাক রাইজেও সেম এবং হচ্ছে ব্যাক ইয়োকেও সেম 160 14। এরপর কি আছে যে রোলিং। হ্যাঁ, যদি ব্যাক পকেট রোলিং এখানে যেহেতু ডিজাইন ব্রিফে লেখা নাই, যদি মেজারমেন্টে লেখা থাকে সেক্ষেত্রে কী করতে হবে, ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রোলিং দিতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে 1 cm বা 1.5 cm একটা হচ্ছে আইডিয়া করে যেমন বাইরে নেয় ওইরকম একটা দিতে হবে। ধরুন আমি এখানে 1.5 cm একটা রোলিং দিয়ে দিলাম। ওকে, তো এগুলো হচ্ছে লিখে স্যাম্পল মার্কে বোঝা দিতে হবে যে আমার এখানে স্টিচ, এখানে সেই স্টিচ, এখানে 160 14, এখানে রোলিং এত, এখানে রোলিং, এগুলো বুঝে দিতে হবে। হ্যাঁ, এরপরে কি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ডিজাইন ব্রিফে যেখানে লুপ আছে, দেখেন এখানে যেখানে লুপ আছে সেম লুপ কিন্তু এই ফ্রন্টেরটা যেখানে আছে ওইভাবে কিন্তু ফলো করতে হবে। ওকে, এক কথা ডিজাইন ব্রিফে যেখানে যেমন আছে সেম ওইগুলো ব্যবহার করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে যাতে আনইভেন লেয়ার না হয়, একটা গার্মেন্টসে যাতে আনইভেন লেয়ার না হয়, সেখানে শ্যাং বাটন হতে পারে, স্ন্যাপ বাটন হতে পারে, প্রোপাস হতে পারে, রিবেট হতে পারে। হ্যাঁ, এইগুলোর মধ্যে কোথাও যেন আনইভেন লেয়ার না হয় সেই বিষয়গুলো কিন্তু স্যাম্পল ম্যানকে বুঝাই দিতে হবে এবং বলতে হবে, যেখানে এই অ্যালাউন্স দিতে হবে যাতে এখানে কি হয়, আনইভেন লেয়ার না হয়। ওকে, তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইগুলো বুঝিয়ে দেওয়ার পরে এরপর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি এখানে ওয়েস্টের রিল্যাক্সের যে মেজারমেন্টটা দেওয়া আছে, ওয়েস্টের রিল্যাক্স, এই ওয়েস্টের রিল্যাক্সের মেজারমেন্ট অনুযায়ী এলাস্টিকের মেজারমেন্ট দিতে হবে। ধরুন আমার এখানে ওয়েস্টের রিল্যাক্স, ধরুন একটা মেজারমেন্ট যে আমার এখানে ওয়েস্টের রিল্যাক্স মেজারমেন্ট আছে 25 cm, তো তখন কি মেজারমেন্ট দিতে হবে, তখন যেহেতু এটা ফুল এলাস্টিক সেক্ষেত্রে ওই 25 cmকে ডাবল করতে হবে। ডাবল করার পরে কত হলো 50 cm। এরপরে হচ্ছে অ্যালাউন্সের জন্য 2 cm, তাহলে কত হলো 52 cm, এবং হচ্ছে সিন কেসের জন্য 1 cm, কত হলো 53 cm। তাহলে আমি কি করব, আমার যদি 25 cm হয় সেক্ষেত্রে আমি এই স্টাইলের জন্য আমি 53 cm এলাস্টিক কাটিং করতে বলবো এবং সেটা লিখে দেব যে আমার এই স্টাইলের জন্য এলাস্টিক কাটিং 53 cm। ওকে, তো যখন আমি এটা বুঝিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দেওয়া হলো, এরপরে যাইয়া মাঝে যাইয়া দেখতে হবে যে আসলে সে যে কাজটা করতেছে সে কাজটা আদৌ প্যাটার্নের মতো করতেছে কি না, বা যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেভাবে করতেছে কি না, বা তার স্টাইলিংটা কোথাও ভুল করেছে কি না, এগুলো মাঝে ফলো আপ করতে হবে। এবং যখন বডির ফ্রন্ট পার্ট কমপ্লিট করবে তখন ফ্রন্ট পার্ট মেজারমেন্ট করতে হবে এবং ব্যাক পার্ট কমপ্লিট করলে ব্যাক পার্ট মেজারমেন্ট করতে হবে। এবং এক পিস বডি গোল করার পরে ওয়েস্ট, হিপ, থাই, নি, বটম এই পয়েন্টগুলো মেজারমেন্ট করতে হবে।
ওকে, মেজারমেন্ট করার পরে বডি যখন কমপ্লিট হয়ে গেল তখন কী করতে হবে, কমপ্লিটের পরে আবার বিফোর মেজারমেন্ট চেক দিয়ে গার্মেন্টসটা ওয়াশে পাঠাতে হবে। ওকে, তো বন্ধুরা আজকে আমি এই স্টাইলটার একদম শুরু থেকে স্যাম্পল ডিজাইন প্রিভিউ, তারপর স্যাম্পল ভাবে কীভাবে কাজ বোঝাতে হবে, কোথায় কী শিখতে হবে, এগুলো কীভাবে বোঝাতে হবে, এলাস্টিক মেজারমেন্ট কীভাবে দিতে হবে, আনইভেন লেয়ার যেন না হয়, তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট মেজারমেন্ট করতে হবে, ব্যাক পার্ট মেজারমেন্ট করতে হবে, এক পিস বডি গোল করার পরে আবার মেজারমেন্ট করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।